আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই বেশ ভালো আছেন। আজ আপনাদেরকে আমি নিয়ে যাব রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের বাড়ি এবং তার নামে যে একটি পার্ক এবং সংগ্রহশালা রয়েছে সেটা দেখাতে। এই মুহূর্তে রয়েছি আমরা ঝালকাঠি জেলার সবচেয়ে উঁচু যে গাবখান ব্রিজ রয়েছে সেখানে। খুলনা ঝালকাঠি যে হাইওয়ে সড়ক রয়েছে সেই হাইওয়ে সড়কের এই স্থানটার নাম হচ্ছে পিংড়ি বারুইবাড়ি। এই পিংড়ি বারুইবাড়ি এসে এখান থেকে যে রাস্তাটা রয়েছে এই রাস্তা ধরে আপনি 1 কিলোমিটারের মতো হেঁটে গেলে অথবা অটো নিয়ে যেতে পারবেন জীবনানন্দ দাশের পার্কে, এবং সেখান থেকে একটু সামনে গেলেই কবির বাড়ি। আমি একটি অটো ভাড়া করে নিলাম সেই পার্কে যাওয়ার জন্য। এখান থেকে আমি অটোতে করে যাচ্ছি দেখতে দেখতে গ্রামের দৃশ্যগুলো। রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের যে সংগ্রহশালা এবং পাঠশালা রয়েছে সেখানে এসে আমি পৌঁছেছি। আমি একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব, এবং ওনার যে বাড়ি কবি জীবনানন্দ দাশের যে বাড়ি সেখানে আপনাদের নিয়ে যাব। এখানে দেখতে পাচ্ছি যে সংগ্রহশালাটি, এটা শুক্রবার এর জন্য বন্ধ রয়েছে। এখানে একটি ফলক দেখতে পাচ্ছি যার মাধ্যমে জানা যায় যে নদীটি পুনঃখনন করা হয়েছে, এবং এই ধানসিঁড়ি নদীর পাড়েই জীবনানন্দ দাশ পার্কটি স্থাপন করা হয়েছে, এবং এই নদীর পাশেই জীবনানন্দ দাশের সংগ্রহশালা এবং পাঠশালা নির্মাণ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে ধানসিঁড়ি নদীটি। স্থানীয় লোকের সাথে কথা বলে জেনেছি এই নদীটি একসময় অনেক প্রশস্ত ছিল এবং এই নদী থেকে জাহাজ স্টিমার চলাচল করত, কিন্তু কালের বিবর্তনে এই নদীটি এখন নদে পরিণত হয়েছে। এখন আপনাদের সংগ্রহশালাটির ভিতরে যে অংশগুলো রয়েছে সেটা ঘুরিয়ে দেখাবো। এখান থেকে বাইরের যে বাউন্ডারি সেই বাউন্ডারির ভিতরে ঢুকে এখন আপনাদের ভালো করে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন একটি নদী রয়েছে, এটা হচ্ছে মূলত ধানসিঁড়ি নদীর একটি শাখা। এই শাখার উপরে সুন্দর একটি পুল স্থাপন করা হয়েছে। ভিউয়ার্স, এখন আপনাদের নিয়ে যাব সেই বাড়িতে যেখানে কবি থেকেছেন, তো চলুন যাই। এখান থেকে ধানসিঁড়ি নদীটি দেখা যাচ্ছে, এবং এখানে যে গ্রামের মেঠো পথ রয়েছে, মাটির পথ, এই পথ ধরে আমাদের যেতে হবে। দুই ধারে প্রচুর গাছ এবং তার পাশে রয়েছে ফসলের জমি। এই ফসলের জমিটা একসময় ছিল নদীর অংশ, যার চর পরে এখন ফসলের জমিতে পরিণত হয়েছে। এই রাস্তা গাছগাছালি দেখে মনে হয়েছে এটাই হয়তো আসল রূপসী বাংলার রূপসী রূপ। এই রূপের কথাই কবি তার কবিতায় বলে গেছেন। নদী, পাখির ডাক, ফসলের মাঠ, প্রখর রোদেও গাছের ঠান্ডা ছায়া, প্রাণ জুড়ানো বাতাস। এখানে আসলে আপনার কবির সেই কবিতাটি হয়তো মনে পড়তে পারে। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব কাঁঠাল ছায়ায়। একদম খাঁটি গ্রামের স্বাদ বা ফ্লেভার যেটাই বলেন না কেন এখানে আমি পাচ্ছি। প্রায় 1 কিলোমিটার হেঁটে এসে এখানে একজন স্থানীয় লোকের সাথে প্রথমেই কথা বললাম। এই যে নাম ফলক করছিল না, ঠিক আছে। এই যে এটা ছিল মূলত ওনার ভিটি বাড়ি। আমার দাদা হইতে বা আমার আব্বা মনে বলছি যে এইটা হচ্ছে ভাই, সত্যি কথা আমি দেইনি। জি জি, আব্বা কয় যে কবির মানুষজন আচ্ছা আচ্ছা, কিন্তু এখন বর্তমানে কিছুই নাই। ওইখানে একটা পার্ক আছে, ওরা করছে ওই ওখানে হিন্দু বেশি না। জি জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা মানে ওইটা করছে করার কথা বললাম। আচ্ছা, আমার বাড়িতে ডিসিএলএ স্কুলে কারণ ডিসিএস আছে না, তার দেখতে চাইছে। হ্যাঁ অবশ্যই কোনো সমস্যা হয়েছে বা কিছু পরে হচ্ছে যে চেয়ার মানে কাজটা মানে পায় না, না পাওয়া নেই যে সাথে আঘাত করছে। আচ্ছা আচ্ছা, পরে আচ্ছা, এই যে আমি ছবি তুলে নেন, এই যে বালু ছিল আছে। ধন্যবাদ ভাই। এখানে এসে আমি খুবই হতাশ, বিধ্বস্ত বলতে পারেন, কারণ এত বড় একজন কবি, তার ভিটা বা তার স্থান জন্মভূমি, এখানে তার কোনো অস্তিত্ব বলতে কিছুই নেই। এবং এখানে 2টা বাড়ি দেখতে পাচ্ছি, চলুন দেখে ওনাদের সাথে কথা বলে কিছু জানা যায় কি না। না, আপনারা ওইভাবে কিছু জানেন না ওনার বাড়ি ঘর কোন জায়গায়? শুনছি
বাড়ি বলে এই দেশেই হ্যাঁ ওইটা ওই যে পার্ক করছে যে, হ্যাঁ ওইটা তো পার্ক, ওইটা তো ওনার বাড়ি না, তো বাড়ি শুনছি এইখানেই আর কি। আমরা আসলে কোনো তথ্য আমাকে দিতে পারে নাই এভাবে। হতাশ হয়ে ফিরে যাচ্ছি, আর যাওয়ার সময় ধানসিঁড়ি নদীটি আরেকবার দেখে নিলাম। সেখানে ছিলাম আমি আরও দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন। আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন।